হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সন্ধেবেলায় কিন্তু অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছে। আমার অনেক তাগিদের ছুটে এই বাজারগুলো এসেছে। মানে আমি শুধু বলছিলাম যে এই বাজারগুলো তোমরা নিয়ে আসো, না হলে কালকে কিন্তু কিছু সামলানো যাবে না। আর সবজি খরচটাও আনতে বলেছিলাম, তো সেখানে মা বাবা দুজনই বলছে যে না, আজ নাকি সবজি খরচ আনা হবে না। কেন হবে না সেটা আর আমাকে বলেনি। তো ওনারা বড় মানুষ, ওনারা গুরুজন মানুষ, ওনারা যেটা বলবেন সেটাই তো আমার শুনতে হবে, তাই না? তো সেই কারণে কিন্তু চালটা আমি নিয়ে আসতে বলেছি। তেল, ডাল, কাপ, চিনি, চা পাতা যেগুলো কালকে দরকার পড়বে, তো সেগুলো আমি কিন্তু আজকে জোর করে আনিয়ে নিয়েছি। আর এই যে সাবান, এখন আমাদের এই বাড়িতে শরীর মানে ঘষার যে সাবানটা, সেটাও কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার বরের আনতে হচ্ছে। আসার পর থেকে সম্পূর্ণ খরচটাই ওর করছে। তো কী করা যাবে, করতেই হবে। এখন বাড়িতে সবাই যখন আছি, বিশেষ করে তার বউ যখন বাড়িতে আছে, তার নাকি টোটাল খরচটাই করতে হবে। এমনিতে তো অনুষ্ঠানের খরচ আছেই, তাছাড়াও কিন্তু বাড়ির যে এক্সট্রা খরচ, যেমন চায়ের ছাকনা, চায়ের মানে ধরে না যেগুলো জিনিস আগে থেকে থাকা দরকার, সেগুলোও নতুন করে আনতে হচ্ছে। যেমন গ্লাস, বাটি, এগুলো কিন্তু নতুন করে আনতে হচ্ছে। তো এই থালাগুলো আনা হয়েছে। তো এই থালাগুলো নাকি এদের পছন্দ হয়নি, মানে দাদা মা বাবার পছন্দ হয়নি, কারণ থালাগুলো কম দামি। আমি বলেছিলাম যে এত দামি জিনিস খরচ করে তো লাভ নেই, কম দামি থালা হলেও কিন্তু খাবারটা তো চলে যাবে না। তো ওনাদের নাকি পছন্দ হয়নি, তো বলছিল এটা ঘুরিয়ে দেবে। তো আমি বললাম যে না থাক, ঘুরিয়ে দিতে হবে না। আর এদিকে যে চাল আনা হয়েছে, পালকি চাল, অনেক জোর করে এই খরচগুলো আমি আজকে আনিয়ে রেখেছি। কারণ আমি জানি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এইসব খরচ করা, মাছ কেনা, এসব কিন্তু হবে না। আজকে জোর করে এই জিনিসগুলো আমি করালাম। সত্যি এই জিনিসগুলো আমি যদি আজকে না করাতাম, তাহলে যে কি হতো পরের দিন, সেটা একমাত্র আমি জানি। এদিকে যে চায়ের জন্য কাপ, 2 প্যাকেট বিস্কিট, এখানে 2 কেজি চিনি আছে, তাছাড়াও দুধের প্যাকেট আছে, 2 কেজি দুধের প্যাকেট, মানে 1 কেজি করে 2টো প্যাকেট, আর সব বিস্কুটের সাথে একটা টোস্ট ফ্রি। তো এগুলো আনা হয়েছে। তার সাথে আনা হয়েছে গ্লাস, খাওয়ার জন্য যে গ্লাসগুলো লাগবে। আর গ্লাসটা একটু বেশি আনিয়েছি, কারণ মায়েরা যখন আসবে, মানে আমার বাবার বাড়ির লোক যখন আসবে, তখন তাদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করেছি। এখন তো ভীষণ গরম, এই গরমের মধ্যে আসবে লোকগুলো, ভীষণ ঠান্ডা মানে গরম লাগবে, তো একটু ঠান্ডা হলে ভালো হয়। একটু ঠান্ডার ব্যবস্থা করেছি, তাই একটু গ্লাসের পরিমাণটা বেশি আনিয়েছি। আর তাছাড়াও যে এখানে আলু চিপস আর সব কিছু এনে বাবা বলছে যে খুলে খুলে দেখতে জিনিসগুলো কী এসেছে না এসেছে। তো এখানে সব বাবাও দেখেই এনেছে, তবু বলছে খুলে খুলে দেখার জন্য। এখানে যে শুকনো লঙ্কা, তাছাড়া ওই যে লবণ, 2 কেজি লবণ আনানো হয়েছে। মানে টোটাল জিনিসটাই বাড়িতে এভরিথিং, কলগেট, সব কিছুই কিনে আনা হয়েছে, কারণ এদের নাকি কিছুই ছিল না বাড়িতে। আর এখানে যে খেজুর, তারপর এখানে যাবতীয় যত জিনিস আছে, যে জিরে টিরে সব আনা হয়েছে। এগুলো আনতেই হতো, কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে, যেমন আমাদের যেমন কোলগেট, তারপর সাবান। এখন একটা সাবানে হবে না, 3টে সাবান, এগুলো কিন্তু এক্সট্রা খরচ করা হয়েছে। এখন বাড়িতে বলছে যে নাই জিনিসগুলো, তো এগুলো দরকার, এখন আনতেই হবে। যখন আমরা অনুষ্ঠানটা এখানে সারছি, তাহলে অবশ্যই আনতে হবে। তাছাড়া যে এখানে আতপ চাল 3 কেজি, এটা ব্রাহ্মণ লিখে দিয়েছিল। জিরে আনতে বলেছি যতটুকু, তার থেকে বেশি নিয়ে এসেছে। সব কিছুই বেশি বেশি পরিমাণ নিয়ে এসেছে। জিরেটা আমি বলেছিলাম 250 গ্রাম, এখানে নিয়ে এসেছে 500, মানে আধা কেজি বেশি নিয়ে এসেছে। এখানে বেসন বলেছিলাম একটা হাফ কেজি, যে প্যাকেটগুলো আছে সেগুলো নিয়ে এসেছে 1 কেজি বেসনের প্যাকেট। হলুদ বলেছিলাম যতটুকু দরকার ততটুকু, মানে একটা অনুষ্ঠানের একটু হলেও আমার তো আইডিয়া আছে, সব লিখে তারপর বলেছিলাম। তোমরাও দেখেছিলে যে আমি লিখেছিলাম। তো সব কিছুই বেশি বেশি আনা হয়েছে। থাক, যদি বেশি আনা হয় তাতে তো ক্ষতি নেই, কিন্তু একটু টাকাটাও দেখতে হয়। তো আমি এখন বসে বসে না একটু মেহেন্দি পরে নিয়েছি। মেহেন্দি পড়তে পড়তে আবার চা করলাম সবার জন্য সন্ধেবেলায়। তো চাটা সবাইকে দিয়ে মেহেন্দি পড়তে বসেছি। আমি চা খাবো না, তো সেই কারণে চা হতে হতেও কিন্তু আমার অনেকটা মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক ইচ্ছে ছিল বেবি শাওয়ারে অনেক কিছু করব, কিন্তু মনে হয় না সেগুলো হবে, কারণ কাজের চাপে আমি এত কিছু হয়তো পারবো না, একা একা সব করতে হচ্ছে। এদিকে এখন চলে গেছে কারেন্ট। বরমশাই দেখো এই যে এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টিকগুলো বেঁধে দিচ্ছে। আর এদিকে আমি লাইট ধরে আছি, ও আমাকে বলছে যে কারেন্ট চলে গেছে, লাইটটা ধরে দাও। তো লাইটটা ধরে আছি, ও প্লাস্টিকগুলো বেঁধে দিয়েছে। তারপর কারেন্ট চলে এসেছে। যাবতীয় যা দরকার সব কিছু আনা হয়ে গেছে বাড়িতে, মানে প্যান্ডেলের যা যা দরকার, কাপড় চোপড় প্যান্ডেলের সব আনা হয়ে গেছে। তো ওই যে ওখানে একা একাই কাজ করছে, আর দাদা আর বাবা একটু ঘুরে ঘুরে দেখছে যে এখানে একা একা কাজ করছে। বটার উপর দিয়ে আমার অনেক ধকল চলে গেছে,
সত্যি আমারও ওকে দেখে ভীষণ কষ্ট লাগছে, কারণ একটা মানুষও হেল্প করার মতো সেরকম পাচ্ছি না। তো চলো এখন রাত্রে ঘুমিয়ে পড়ি, সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল কটা বাজে তোমাদের দেখায়, দাঁড়াও। এটা হচ্ছে বরের মোবাইল, ওর মোবাইল দিয়ে দেখছি যে কটা বাজে। তো আজকে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম সেই 5টার দিকে, কিন্তু ঘুম ভেঙে গেছে আমার 4টের থেকেই। আর আমার তো তোমরা জানোই এখন একটু কাশি করেছে, জ্বর হয়েছে, তো সেই জন্য 8 ঘন্টা না একটু শুয়েছিলাম, কারণ রাত্রেবেলায় অনেকবার আমি উল্টি করেছি। তো সেই কারণে শুয়েছিলাম, ভাবলাম যে উঠবো কি উঠবো না। এখন দেখছি যে 4:30 বেজে গেছে, আর বাইরে না ভীষণ অন্ধকার, ভয়ও করছে, একা একা উঠবো ভীষণ ভয়ও করছে। আমি ওকে ডাক দিলাম, ও বললো যে যাও কাজগুলো করো, আমার খুব পরিশ্রম হয়েছে, আমাকে 8 ঘন্টা ঘুমোতে দাও। ওকে দেখুন আমার ভীষণ কষ্ট লাগছে যে সত্যি রাত্রের 1টা পর্যন্ত কাজ করার পর ঘুমিয়েছে। তো এখন এই যে ঘুম থেকে উঠছি, ওঠার সময় কিন্তু মাকে ডেকে নিয়েছি, মানে আমার শাশুড়ি মাকে ডেকে নিয়েছি। আমার ভীষণ একা একা ভয় করে, কারণ এই ভোরবেলায় উঠেছি, কোন দিকে কি আছে নাই, তো ভীষণ ভয় করে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে ডাকলাম, তো 3-4 বার ডাকার পর মানে শাশুড়ি মাও উঠে গেছে। উঠে তারপর ওদিকে মা চলে যাবে এখন বাথরুমের সাইডে, আর আমি কাজ শুরু করে দেবো। এই যে মা উঠে গেছে, তোমরা দেখলেই। এখন মা যাচ্ছে বাথরুমের দিকে, মার সাথে সাথে ভাসুরও উঠে গেছে। দাদা বলছে যে কোনো কিছু করতে হবে নাকি, সকালবেলা তো ছেলেদের সেরকম কাজ থাকে না। আমি বললাম যে যাও, তোমার এখন কিছু করতে হবে না, এখন একটু রেস্ট করে ঘুমিয়ে নাও, তারপর যদি কাজ করতে হয় তখন করে নিও। আর এখন আমি একটা বালতি নিয়ে বেরিয়ে যাব। বালতি নিয়ে যাব সেটার কারণ হচ্ছে আজকে যখন অনেকটা ভোরে উঠেছি, সূর্যি মামারও তো কোনো দেখা নেই, তো ভাবছি যে আমাদের এই বাড়িতে ভোরে উঠলে, আগে আমি খুব এটা করতাম, যখন যখন এখানে থাকি তখন প্রত্যেক সময়ই আমি এই কাজটা করি, মানে গোবর ছিটা দেওয়া। তো আমাদের মধ্যে সকালবেলায় গোবর ছিটা দিলে সারা রাত নাকি মানে অপমৃত্যু যারা হচ্ছে বা আত্মা এইসব নাকি হাঁটাচলা করে, এসব শোনা কথা, আমারও বিশ্বাস হয় না। তো এখন যখন উঠে গেছি আজকে, তো ভাবলাম যে গোবর দিয়ে পুরো বাড়িটার মধ্যে গোবর ছড়া দিয়ে দিই, তারপর অন্য কাজগুলো শুরু করব। তো এই যে গোবর ছড়া দেওয়ার জন্য চলে এসেছি গোয়াল ঘরে। আমাদের এই গোয়াল ঘরে কিন্তু দরজা নেই, তো গোবর ছড়া দিয়ে তারপর কিন্তু আমার অন্য যে কাজগুলো আছে আমি সেগুলো শুরু করব। আর আমি উঠলে না, মানে বসলে না উঠতে পারি না, ভীষণ কষ্ট হয়। সেই কারণে মানে সব কিছু কাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করারই চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করার চেষ্টা করি। যেগুলো পারি না সেগুলো একটু বড়মশাইকে বলি আমাকে একটু করে দাও, মানে সব কাজ তো এই মুহূর্তে আমার এভাবে করা সম্ভব না, ভীষণ কষ্ট হয়। আর আস্তে আস্তে দিন আমার মানে বেশি যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পারি না গো সেরকম কাজগুলো করতে। আগে খুবই পারতাম, এখন এই মানে বড় বড় বেশি কাজগুলো করা হয় না। তো দিকে মাকে বললাম, মা তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে মানে নোংরাগুলো একটু বাইরের দিকে ফেলো, আমি উঠানটাকে পুরোটাকে ঝাড় দিয়ে নিই। তো মা কিন্তু সেটাই করছে, ঘরটা ঝাড় দিয়ে এদিকে মানে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছে, ঝাড় দিয়ে বাইরে সব নোংরাগুলো দিচ্ছে। আর আমি এগুলো সব নোংরা নিয়ে একসাথে ফেলে দেব সেই মানে বাড়ির সামনের দিকটাতে। আর আমাদের এই বাড়িটা কিন্তু বেশি একটা বড় নয়, বেশি বড় না হলেও অনেকটা জায়গা জুড়েই কিন্তু ঝাড় দিতে হয়, মানে বাড়ির চারপাশটাই পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এখানটা হচ্ছে গ্রামের বাড়ি, আমার বাপের বাড়ির তুলনায় এই বাড়িটা কিন্তু অনেকটাই মানে একটু ধরতে গেলে একটু নোংরা টাইপের, কারণ এখানে দেখো আমি থাকি না, আমি থাকলে অনেকটা পরিষ্কার রাখতে পারতাম। মা একা থাকে, তো মা কিন্তু সেরকম পরিষ্কার রাখতে পারে না, যতটুকু পারে ততটুকু করে। আর এইসব বলাটাও না ঠিক না, এখন বয়স হয়েছে, আর কত করবে বলো, অনেক তো করেছে। তো যে আমি কিন্তু পুরো নিচু হয়ে হয়ে কাজ করতে পারছি না, মানে হালকা একটু নিচু হয়ে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা তো বেশ বড়। তো এদিকে কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই কারণে মানে ঝাড় দিতেও কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হলে তোমরা জানোই যে কাদা হয়ে যায়, আর সেই কাদার কারণে কিন্তু ঝাড় দেওয়া একদম মুশকিল হয়ে যায়। পাতাগুলো না একদম মানে একসাথে আঠার মতো মাটির সঙ্গে লেগে আছে। এখন কি করা যায়, এই পাতাগুলো তো সরাতেই হবে, কারণ এখন ঝাড় দিলে কিন্তু সারাদিনে আর ঝাড় দেওয়া হবে না, আরেকবার ঝাড় দিতে দিতে বিকালবেলা, তখন আমি দেই বা যেই দেখ যে কোনো একজন মানে ঝাড় দেবে। তো এদিকে আমি পুরো যে চেয়ার টেয়ার যা ছিল কালকে সব তো গুছিয়ে নিয়েছে বর, রাত 1টা পর্যন্ত। সেইগুলো সাইডগুলো অনেকগুলো পাতা ছিল, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, পাতা পড়েছিল, তো সেই সাইড টাইডগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাকে আমি বললাম যে
তো আমি তো ওই নিচু হয়ে বসে মুছতে পারবো না, তুমি একটু রান্নাঘরের সাইডটা মুছে দাও, মানে ধারগুলো মুছে দাও। আমি রান্নাঘরের যে মেঝেটা আছে সেটা আমি মুছে নিচ্ছি। তো নিচু হয়ে না, সেটা আমি উপর হয়ে মুছে নেব। উপর হয়ে মুছতে না সেরকম একটা কষ্ট হবে না, কিন্তু আমি নিচু হয়ে বসে বসে না মুছতে পারি না, কষ্ট হয়ে যায় সেই কারণে। তো এইদিকে কিন্তু আমি উঠান টুঠান ঝাড় দিচ্ছি। আর আমার এই উঠানটা ঝাড় দিতে বেশি একটা টাইম আগে লাগতো না, আধ ঘন্টার মধ্যে আমি পুরো বাড়ি ঝাড় দিয়ে কমপ্লিট করে আসতাম। এখন প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার উঠানটা ঝাড় দিতেই। এখন ভোর বাজে কটা জানো? এখন বাজে 4:56। দেখো আকাশের অবস্থা, পুরো ভোরবেলা, এখনো ঠিকঠাক আলো ফুটেনি, এখনো ঘুটঘুটে অন্ধকারের মতোই আছে। যখন উঠেছি তখনও অন্ধকার। আজকে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। অ্যালার্ম দিয়ে রেখেছি 5টার দিকে, উঠে গেছি 4:30-তে। কিছুক্ষণের মধ্যে কিন্তু বেলা উঠে যাবে। তো চলো রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। মা চলে যাচ্ছে ফুল আনতে, কারণ এইদিকে না ফুল থাকে না। প্রত্যেকদিন সকালবেলায় অল্প করে ফুল দিয়ে কিন্তু পুজো দেয়। আর আজকে তো অনুষ্ঠানের জন্য ফুল লাগবে, তো সেই কারণে হচ্ছে ফুল আনতে যাচ্ছে। দেখো এই পাড়াতে একটা লোকও ঘুম থেকে উঠেনি, সবাই ঘুমোচ্ছে আর আমরা উঠে গেছি। কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আজকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর আজ আসবে আমার বাড়ির লোক। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে আশা করি আজকে ভিডিওটা অনেকটা ভালো লাগবে। দেখো এদিকে সকালবেলায় সূর্যি মামা উঠবে ভাব, দারুণ লাগছে সকালবেলাটা দেখতে। আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। সূর্যি মামা এতক্ষণে দেখা দেবে, প্রায় কিন্তু বাজে 5:30 মতো বা একটু বেশি, সেরকম ঘড়িটা দেখিনি। তো যেদিকে কিন্তু মাকে বললাম যে আমি তো এখন পাড়াতে বেরোতে পারবো না, তুমি না কিছু বেলপাতা, তুলসী পাতা, ফুল এগুলো নিয়ে আসো। সকালবেলা মা ঘুম থেকে উঠে ওই একটু ঘরটা, এই জায়গাটা একটু ঝাড়টার দিয়ে বেরিয়ে গেছে ফুল আনতে। আর এদিকে আমি পুরো বাড়ির কাজ যেগুলো ছিল সব করে নিয়েছি। তো ফুল আনা কমপ্লিট, কারণ আমাদের বাড়িতে তোমরা জানোই গোবিন্দ আছে, তো সেই গোবিন্দকে পুজো দেওয়া হবে আর সীমন্তনেও লাগবে। ঘরের কাজ মানে উঠান টুঠান ঝাড় দেওয়া যা ছিল সব কিছু কমপ্লিট। উঠানটা ঝাড় দিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড কোমরে ধরেছে। অনেক দিন থেকে উঠান টুঠান ঝাড়টার দিই না, বাড়িতেও তো সেরকম দিই না, প্রচণ্ড কোমরটা ব্যথা করছে। তাই ভাবলাম যে একটু বাড়ির সামনের দিকে এসে দাঁড়াই। আর এই যে কালকের মেহেন্দি, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এটা বেশি মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে সামনের থেকে কালারটা দারুণ হয়েছে। এটা হালকা হয়েছে, এটা একটু পর হয়তো ডিপ হয়ে যাবে, কারণ এগুলো কালার মানে আস্তে আস্তে বাড়ে। আর এই যে হচ্ছে এইদিকে বাচ্চা পার্টিকে বলেছিলাম ফুল তুলতে। এখানে আমার দুটো ভাস্তা এগুলো আছে, তো ওরা আমাকে খুব ভালোবাসে, তো ওদেরকে আমি কালকে বলে দিয়েছিলাম ফুল তুলতে। আজকে সকাল সকাল বেরিয়ে গেছে কিন্তু ফুল তুলতে। আর মা পাশাপাশি থেকে ফুল নিয়ে এসেছে, আর তাছাড়াও ওরা কিন্তু আরও অনেকগুলো ফুল তুলছে। বেশ ভালো লাগছে আজকে সকালবেলার দৃশ্যটা, এত সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, আর শিশিরে চারপাশটা শিশিরে ভর্তি, মানে প্রত্যেকটা ধান গাছের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে কুয়াশা পড়ে আছে। দারুণ লাগছে আজকের ওয়েদারটা, পুরো দুর্গাপূজার ফিল হচ্ছে। মনে হচ্ছে কি মহালয়ের দিন এরকম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মহালয় দেখি, সেরকম একটা অনুভূতি হচ্ছে। আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে হচ্ছে মহালয়। তো আজ তো আমার স্বাদ, সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন সব কিছু ভালোই হয়, সব কিছু ঠিকঠাকভাবে হয়, এটাই তোমাদের কাছে এখন আমার চাওয়া। তো চলো এখন দেখি, ব্রাশ করিনি এখনই, মানে এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব, ব্রাশ টাশ করে কিছু একটা খেয়ে নেব, তারপর যদি কাজ থাকে সেগুলো। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পাতায় পাতায় কি সুন্দর শিশির জমে আছে এখানে। তারপর এই যে ধান গাছের মধ্যে, আমি ওইদিকে যেতে পারবো না বলে ওইদিকে যাচ্ছি না। আর এই হচ্ছে আমার বাচ্চা পার্টি, ওরা বেরিয়ে গেছে কিন্তু ফুল তুলতে। 3 জন বেরিয়ে গেছে, আর একজন এখনো বেরোয়নি, উনি নাকি এখনো ঘুম থেকেই ওঠেনি। এই দেখো বাঁশগুলোতেও কি সুন্দর শিশির জমে আছে, টুকটুক করে একটু পরেই পড়বে।
এত ভালো লাগছে আজকের ওয়েদারটা, কি বলবো। আর আজ একটাই কথা, যেন বৃষ্টি না হয়, কিন্তু এখনও বলতে পারি না। আকাশটা দেখে ভালোই মনে হচ্ছে, শুধু এই দিকটাতে যেন বৃষ্টি না হয়, কারণ লোকজন এত আসবে, সব কিছু হই হাল্লা সব কিছু মিলিয়ে কিন্তু একাকার হয়ে যাবে। বৃষ্টি হয়ে গেলে সব কিছু শেষ। এটাই ভগবানের কাছে এখন আমার চাওয়া, প্লিজ ভগবান বৃষ্টি দিও না, আজকে বৃষ্টি দিও না, আজকের আকাশটা একটু ভালো রাখো। আর পাশের বাড়ির মোরগ ডাকছে, দারুণ লাগে মোরগের মানে ডাকটা, আমার কাছে বেশ ভালো লাগে। অনেকক্ষণ আগে মাকে বলেছিলাম, মা ধারগুলো না একটু মুছে দাও। আমার কিন্তু রান্নাঘরের ভেতর টেতর মোছা হয়ে গেছে, তো এদিকে কিন্তু মা এতক্ষণে ধারটা মুছতে বসেছে। অনেকটা বেলা হয়ে গেছে এখন, তো হ্যাঁ হয়তো ফুল টুল তুলে এসেছে, তো তাই দেরি হয়ে গেছে। তো এদিকে দাদা ঘরের মধ্যে কিছু প্লাস্টিক ছিল, তো সেই প্লাস্টিকগুলো বের করে বাইরে নিয়ে ফেলে দিল, মানে বাইরের দিকে নিয়ে ফেলে দিল, যেগুলো দরকার পড়বে না সেই জিনিসগুলো। আর আমি এদিকে চলে এসেছি ঘরের ভেতরে, কারণ আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই পর্দাটাকে কালকে আমি সেলাই করতে দিয়েছিলাম, আমাদের এখানে এই দর্জি আছে, তো সেখানে আমি সেলাই করতে দিয়েছিলাম, তো ভাবলাম যে এখন পর্দাটাকে টানিয়ে নিই সকালবেলা। তো আর একটা আমার ভাসুর আছে, মামার তো ভাসুর, তো সেই দাদাটাও কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। কালকে রাত্রেবার অনেকবার ফোন করে বললাম একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ সব কাজ কিন্তু বড়মশাই একা সামলাতে পারছে না। আর এদিকে আমার যে কাকি শাশুড়ি আছে, মানে যিনি আমাকে সম্প্রদান করেছিল, তাকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে কাকি একটু সকাল সকাল চলে আসো, একা একা এতগুলো কাজ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি আর কত দিকে দৌড়াবো। তো মা বলছিল যে কাকি এখন না আসলেও নাকি চলবে, পরে আসলেও চলবে, কিন্তু আমি কাকিকে জোর করে ফোন করে নিয়ে এসেছি, কারণ আমি জানি যে পুজোর কাজগুলো আমি এখন সামলাতে পারবো না। এদিকে কিন্তু বরমশাই আমাকে একটু ভালোবেসে সিঁদুর পরিয়ে দিল, ভীষণ ভালো লাগে এত কাজের মাঝখানেও যদি বরের এরকম ভালোবাসা পাই। আর এদিকে কিন্তু ওই যে ফল টল নিয়ে আমি বসে গেছি, এগুলো না আমি এখন ধুয়ে ধুয়ে রেখে দেবো, আর কিছুক্ষণ পর কাকি আসবে। এখন বাজে সেরকম 6টার মতো, কিছুক্ষণ পর কাকি এসে এই ফলগুলো কিন্তু কেটে কেটে পুজোর এখানে রাখবে। তো ওই যে সব কিছু ফল টল নিয়ে আমি বসে গেছি, একটা বালতি নিয়ে আর একটা বড় গামলা নিয়ে ধোয়ার জন্য। একটা অনুষ্ঠান হলেও কিন্তু পাড়ার লোক ছাড়া হয় না। এদিকে আমি কাকিকে বারবার করে ফোন করছি, মানে সকাল থেকে উঠে কাকিকে নাই নাই করে 20 বার ফোন করেছি, কারণ দেখো আমার কথায় তো কাকি আসবে না, বাড়িতে তো গার্জিয়ান আমি না, তো যারা গার্জিয়ান তারাই বলেনি যে সকাল সকাল আসার জন্য, তাই কিন্তু কাকি আসেনি। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে কাকি আমি তো তোমার বড় মেয়ের মতো না, তুমি আমার সম্প্রদান করেছো, তার মানে তো আমি তোমার মেয়ে, তো প্লিজ চলে আসো তাড়াতাড়ি, আমি পারছি না আর, মানে এই কাজগুলো দেখো আমার পক্ষে তো এখন সম্ভব না, আমার অন্য কিছু করতে হবে সেই কারণে। তো ওইদিকে কাকি বলছে যে দাঁড়াও আমি এখনই আসছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাকি ওইদিকে নাকি মানে ভাত রান্না করবে বলছিল, তো আমি বললাম যে তোমার ভাত রান্না করতে হবে না, দুপুরবেলা এখানেই খেয়ে নিও, আর ওইদিকে যে মানে খাওয়া দাওয়া মানে কাকুদের আর বোনের, তো সেটা পরে এখানেই খেয়ে নেবে, তুমিও কিন্তু এখানে খেয়ে নেবে। তো কাকি বলছে যে ঠিক আছে আমি এখনই চলে আসছি। তো আমার অনেকটা স্বস্তি পাচ্ছি, কারণ কাকি বলেছে যখন আসবে, না হলে একা একা করা আমার পক্ষে সম্ভবই হতো না, ভীষণ কষ্ট হচ্ছিল এভাবে করতে। কারণ দেখো এতগুলো কাজ, একটা অনুষ্ঠান কিন্তু একা হাতে কখনো সামলানো সম্ভব না, পাড়ার মানুষ সব কিছু নিয়েই কিন্তু একটা অনুষ্ঠান সামলানো যায়। আমি জানতাম যে আমি একা একা পারবো না, আর এদিকে যখন মা ধরছে না কিছু, তাহলে তো এখন একা একাই করতে হবে। মা তো সকালবেলা উঠে যে ফুল টুল তুলে এখন যে পুজো দিয়ে নিচ্ছে, মানে আমাদের বাড়িতে তোমরা জানোই যে গোবিন্দ আছে, তো সেই কারণে পুজোটা দিয়ে নিচ্ছে। আর এই বড়মশাও কিন্তু উঠে গেছে, উঠে অনেকগুলো কাজ করলো, চেয়ার টেয়ার অনেক কিছু কি করলো। আর এদিকে আমি যে সিঁদুর গুলিয়ে দিচ্ছি, কাকিও কিন্তু এদিকে চলে এসেছে, সিঁদুরটা গুলিয়ে রাখছি, কারণ একটু পরেই তো এইসব দরকার পড়বে, যখন বারান দেওয়া হবে তখন এই সিঁদুরের দরকার পড়বে, তখন খুঁজেই পাবো না, তো সামনাসামনি আমি সব রেখে দিচ্ছি। ফলগুলোও ধুয়ে ধুয়ে সামনে রাখলাম, সিঁদুরটাকেও ভালো করে বেশ সুন্দর করে গুলিয়ে সামনে রাখলাম, পুজোতেও সিঁদুরটা লাগবে। তো সব কিছু কাজ করতে গিয়ে আমি পুরো সত্যি আজকে হাঁপিয়ে যাচ্ছি। আর এখানে কাকিকে সব বাইরে এনে দিলাম, মানে এখানে ঘর টর যা আছে সব বাইরে এনে দিলাম, আর বললাম প্লিজ কাকি তাড়াতাড়ি এই রেডিটা আমাকে করে দাও, কারণ আমাদের ব্রাহ্মণ বলেছে 6টা থেকে 9টার মধ্যে নাকি এই অনুষ্ঠানটা শেষ করতে হবে। এখন কিন্তু 6টার বেশি বেজে গেছে, কিছুক্ষণের মধ্যে যদি ব্রাহ্মণ চলে আসে তখন একা হাতে এইসব করা সম্ভব হবে না। তো এদিকে কিন্তু যে পান লাগবে, পানটাও কিন্তু আনা হয়েছে, তো পানটাও নাকি রেডি করতে হবে ঝটপট করে। এদিকে পুরো বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে, আর এখানে একটা শেওড়া গাছের ডাল আনা হয়েছে, কারণ আমাদের মধ্যে যে বারান দেওয়া হয় বলা হয়েছে না, তো সেখানে কিন্তু শেওড়া গাছ আর কুল গাছের ডাল লাগে, সেখানে শেওড়া গাছের ডালটাও বড়মশাই কেটে এনে দিল, আর কুল গাছের ডাল আনা হয়েছে। আর এদিকে দেখো খুব সুন্দর রোদ উঠে গেছে, 6টার মধ্যে রোদ উঠে গেছে। আর এদিকে নিজেও আলতা পরে নিয়েছি সুন্দরভাবে,
নিজেও কিন্তু সুন্দরভাবে নতুন কৌটো খুলে আলতা পরে নিয়েছি। আজকের দিনে নতুন কৌটো থেকে আলতা সিঁদুর এসব পরতে হয়। শাশুড়ি মাকেও পরিয়ে দিয়েছি, আর আমার যে কাকি শাশুড়ির কথা বলছি তাকেও পরিয়ে দেওয়া হয়েছে। পাশের বাড়ির একটা আমার যা ছিল, যাকেও ফোন করে আনলাম, তো বললাম যে আমি পরিয়ে দিই আলতাটা, তো বললো যে না থাক, লাগবে না। এদিকে কিন্তু কাকি সব কিছু রেডি শুরু করে দিয়েছি। মানে এখানে নাকি 16টা পান লাগে, তারপর 16টা হলুদের টুকরো লাগে বলছিল, তো সেগুলোও কিন্তু কাকি এদিকে রেডি করছে। এই যে পুজোর ঘর যা আছে এখানে যাবতীয় সব কিছু আমি রেডি করে দিলাম, সব বাইরে এনে এনে দিলাম। বললাম যে তুমি বসে বসে এই কাজগুলো করো, কারণ দেখো আমি তো এত কিছু জানি না, কোথায় কি করতে হবে, কখন কি লাগবে আমি তো জানি না, তো সেই কারণেই কিন্তু বললাম যে এই দিকটা তুমি রেডি করে দাও। আর কাকিও দেখো খুব সুন্দরভাবে একটা নতুন কুলো আনা হয়েছিল, সেই কুলোর মধ্যে কিন্তু এভাবে মুঠ দিয়ে দিয়ে চাল দিচ্ছে। তো এভাবে মুঠ দিয়ে দিয়ে চাল দিতে হয়, তারপর এই চালের উপরে হলুদ কেটে কেটে দিতে হয়। তো এখানে মুঠ দিতে হয় নাকি 16 মুষ্টি চাল আর 16টা পান লাগে। তো এই নিয়মগুলো কিন্তু আমি জানতাম না, সত্যি অনেক কিছু আমি জানতাম না, আমার অজানা ছিল। এখন এই নিয়মগুলো কাকি এখানে আমাকে করে করে দিচ্ছে। সত্যি এই কাকি হচ্ছে আমার মায়ের সমান, আমাকে সম্প্রদান করেছে, তার মানে কিন্তু আমার মাই ধরতে গেলে না। তো আমাকেও কিন্তু খুব ভালোবাসে, খুব মানে স্নেহ করে আমাকে। আমি এখানে আসলেই আমাকে দেখতে আসে, আমারও ভীষণ ভালো লাগে। তো ওই যে এখানে সব কিছু রেডি প্রায় করছে, আর এখানে গুনে গুনে দিতে হয় যে কতটুকু দেওয়া হয়েছে না হয়েছে। প্রত্যেকটা মুষ্টির মধ্যে পরিমাণ মতোই কিন্তু চাল দিতে হয়, আর এটা পুরোটাই হচ্ছে আতপ চাল। এখানে রেশনের চালও দেওয়া হয়, তো আমি বললাম যে বাদ দাও, রেশনের চাল দিতে হবে না, আতপ চালটা দিয়েই করে নাও। আর এখানে আমি চালের গুঁড়ো করে দিচ্ছি, মানে মিক্সারের মধ্যে চাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেই গুঁড়োটা করে দিচ্ছি, সেটা দিয়ে একটা পুতুল বানানো হবে সেই কারণে। আর এখানে দেখো এই যে হলুদ কেটে কেটে কিন্তু কাকি এখানে দিচ্ছে। আর পুতুলটা চালের যে গুঁড়োটা আছে সেটা দিয়েই পুতুল বানানো হয়। যখন আমরা বারান দেব, মানে যখন এই যে বড়াই গাছের ডাল দেখছো এটা, তারপর শেওড়া গাছের ডাল, এসব দিয়ে যখন আমি বাইরে পুজো করব, তখন কিন্তু সেই পুতুলটার দরকার পড়বে। পুতুল লাগবে, পুতুলের শাখা পলা লাগবে, এগুলোও বানিয়ে নিতে হয়। তো সেগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো যে বড়াইয়ের যে পাতাগুলো আছে, মানে কুল গাছের, কুলকে আমরা বড়ই বলি, তো সেই যে পাতাগুলো আছে সেখান থেকে একদম নিখুঁত পাতা, মানে ফুটো ছাড়া একদম নিখুঁত পাতা দিয়ে কিন্তু এভাবে সুন্দরভাবে চালের উপরটা কিন্তু ঢেকে দিতে হয়। তো নিখুঁত এভাবে পাতা দিয়ে তারপর কিন্তু পান দিতে হয়, মানে পানগুলো দিয়েও কিন্তু ঢেকে ঢেকে দিতে হয়। সত্যি এই কাজগুলো এখানে যদি এসে কাকি করে না দিত, আমি কিন্তু মানে পারতামই না, সত্যি মানে একা হাতে সম্ভবই ছিল না। কারণ এদিকে চালের গুঁড়োটা করতে হচ্ছে, চালের গুঁড়োটা ঝটপট করে করে দিতে হবে, কারণ না হলে কিন্তু পুতুলটা সুন্দর হবে না। আর এদিকে দেখো পুরোপুরি কাকি সব কিছু রেডি, আমি এনে আমার ঘরে রেখে দিয়েছি, কারণ যখন ব্রাহ্মণ আসবে তখন কিন্তু এগুলো নিয়ে যাব সেই ঘরটাতে, মানে যে ঘরটাতে আমাদের অনুষ্ঠানটা হবে পাকা ঘরটাতে, তো সেই ঘরটাতে নিয়ে যাওয়া হবে। তো এই যে এখানে সব কিছু আমার তৈরি হয়ে গেছে, এই ঝামেলাটা আমার কমপ্লিট হলো। এখন ব্রাহ্মণ এলেই কিন্তু এটা আমি তার সামনে দিয়ে দিতে পারবো, দিয়ে দিলে কিন্তু এদিকের আমার ঝামেলাটা কম থাকবে। তো আর এখানে বসে বসে কাকি সেই ফলগুলো কাটছে, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কাটছে। আর এদিকে মা কিন্তু করছে কি, সেটা হচ্ছে মা কাঠি কাটছে, কারণ ভাত বসিয়ে দেবে, আলু সেদ্ধ ভাত মা খাবে, তো সেই জন্য কিন্তু নিরামিষ ভাত, তো ভাত এখানে বসাবে, তো সেই জন্য কিন্তু এখানে কাঠি কেটে নিচ্ছে, কাঠির মধ্যে আলু গেঁথে গেঁথে তারপর সেদ্ধ করবে আলুগুলো, তো সেগুলোই করছে মা। আর এদিকে কাকি কিন্তু আমাকে ফলগুলো কেটে কেটে দিচ্ছে। আর সত্যি আমি যে আজকে কতটা উপকৃত হয়েছি এভাবে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না, এতটাই উপকৃত হয়েছি। তো এদিকে কিন্তু বোনকেও ফোন করলাম যে চলে আসো তাড়াতাড়ি করে। আর এদিকে কিন্তু আমাদের যে আত্মীয়গুলো আসার কথা ছিল তারাও চলে এসেছে, বাজার থেকে মাছ চলে এসেছে। এই যে কাকু দেখতে পাচ্ছ গেঞ্জি পরা, আর হচ্ছে আমার শ্বশুরমশাই, দুজনে গিয়ে মাছ নিয়ে এসেছে। 12 কেজি আনার কথা ছিল, সেখানে 15 কেজি আনা হয়েছে। মানে তারাই বললো যে একটু বেশি দরকার নাকি, তো কোনো ব্যাপার না, নিয়ে এসেছে, আর কি করা যাবে। আর এখানে যে আমসত্ত্বগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই আমসত্ত্বগুলো এই দিদিটা আসতেই দিদিকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। বললাম যে দিদি আমসত্ত্বগুলো তুমি ধুয়ে দাও, কারণ দেখো আমি তো প্রত্যেকটা সাইড পারবো না একটা মানে ঠিকঠাক করে সব কিছু করতে। আর এই যে এখানে ছোটো মাছ বড় মাছ 2 রকমের মাছ আনা হয়েছে। 12 কেজি আনার কথা ছিল, তো সেখানে 15 কেজি এনেছে, খুব বললো যে বেশি পেয়ে গেছি, তো সেই কারণে নিয়ে এসেছি। এতগুলো লাগবে না, এটা হচ্ছে একটা এক্সট্রা খরচ। তো কী করবো এখন, এই যে মাছগুলো এখন ঢেকে রাখা হয়েছে, কিছুক্ষণ পর মাছগুলো ছুলবে। মানে আমি দাদাকে আর যে ভাসুরটা আমার মামার, তো মানে মামা শ্বশুরের ঘরের ভাসুরটা এসেছে, তো সেই দাদাকেই বললাম যে তোমরা মাছগুলোকে ছুলে নাও।
আর এই দিদিকে আমি বলেছি যে প্লিজ তুমি আমাকে এই হাতে হাতে এই কাজগুলো করে দাও, মানে আমসত্ত্বগুলো কিন্তু অনেক নোংরা থাকে, তো সেই আমসত্ত্বগুলো ভালো করে পরিষ্কার করে দাও। আর এই যে এখানে শ্বশুরমশাই আসতে শ্বশুরমশাইকে চা করে দেওয়া হলো, আমি করে দিলাম চা। আর এদিকে কাকা শ্বশুর দুজনকেই, এদিকে সবজি বাজারটাও চলে এসেছে। আর যিনি হাতে ব্যাগ নিয়ে এসেছেন ইনি হচ্ছেন জামাইবাবু, সেই দিদি, যে দিদিটা আমাদের আমসত্ত্ব ধরছে সেই দিদির জামাই। আর এদিকে যে পকেটে হাতাচ্ছেন উনি হচ্ছেন আমার মামা শ্বশুর ঘরের ভাসুর। তো উনিও কিন্তু এসেছেন অনেকক্ষণই, আসতে বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকক্ষণ বলতে সেই ধরো 8:30 মতো এরকম টাইমে এসেছে। এখানে সব সবজি বাজার আনা হয়েছে। আমি এর জন্যই বলেছিলাম কালকে যদি বাজারটা করতো তাহলে কিন্তু আমাদের সুবিধাই হতো। কালকে বাজারটা করে নিলে আজ সকাল সকাল এতটা ধকল হতো না, বাড়ির দিকেও সবাই কাজগুলো করতে পারতো। বাজারটা আসতেই বসে গেছি আমি এই দিদিদেরকে নিয়ে, আর পাশের বাড়ি একটা দিদিকে ডেকে এনেছি, বললাম যে এই কাজগুলো আমার করতে হবে, মানে সবজি টবজি কেটে রাখতে হবে, এগুলো করে দাও আমার সাথে। এদিকে যে দিদিটা বসে আছে সেটাও কিন্তু দিদি পাশের বাড়ি, ওনাকেও ডেকে আনা হয়েছে। আর এই যে দিদিটা এখানে বসে বসে আদা চুলছে, এই দিদি তো এমনিতেই আমাদের আত্মীয় হয়, এসে গেছে। তো বললাম যে দিদি চলো আমরা সবাই মিলে আদা, তারপর লঙ্কা যেগুলো দরকার তো সেগুলোকে ছুলে নিই, ছুলে নিলে এদিকে আমাদের সুবিধা হবে। তাই এখানে বসে গেছে আদাগুলো ছুলতে। আদাগুলো ছুলে ঝটপট করে মিক্সির মধ্যে এগুলো কিন্তু পেস্ট করে দেব, আদা, জিরে, লঙ্কা, তারপর পেঁয়াজ যেগুলো দরকার, তো সব কিছু কিন্তু এখানে আমি মিক্সির মধ্যে পেস্ট করে দেব। পাশের বাড়ি থেকে মিক্সি আনা হয়ে গেছে। আর মানে আমার ঘরে আমার বড়মশাই গিয়ে কী যেন একটা খুঁজছিল, ভুলে গেছি। আর কী যেন একটা খুঁজছিল, হ্যাঁ আমি ভুলে গেছি সেই টাইমটাতে। তো চলো এখন এই কাজগুলো আমি ঝটপট করে তারপরে অন্য যে কাজগুলো আছে সেগুলো করি। ও হ্যাঁ, আমার ঘরে আমার শাশুড়ি মা গেছিলো ঘন্টা আনতে, ঘন্টাটা নিয়ে আমি সেই ঘরের মধ্যে রেখেছিলাম, তো সেটাই আনতে গেছিলো।